আপনাদের সকলকে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা বাংলার কথা বলে, বাংলাদেশের কথা বলে, আপামর মানুষের কথা বলে, সাধারণের কথা বলে। তাই আপনার কথাটি জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের টক শো এর টপিক আমরা বলতে চাইছি, ক্ষমা চাই না, অভিশাপ দিও। এই কথার পেছনে নিগূঢ় অর্থ কি আসলে? আমিও একটু বুঝতে চাইছি। আপনারাও তার সঙ্গে জানবেন। কারণ আমরা স্বাধীনতার মাস মার্চ মাসে রয়েছি। ২ দিন আগে ২৬শে মার্চ ঝরণামণি ফেসবুকে হঠাৎ করে বলে উঠলেন, "ক্ষমা চাই না, অভিশাপ দিও।" তার কাছ থেকেই জানবো। আমাদের মাঝখানে আজকে উপস্থিত রয়েছেন ঝরণামণি দিদি। দিদি নমস্কার এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন, কথাটি আসলে বলব না, সুস্থ আছেন। দিদি সরাসরি প্রশ্নে চলে যাই। আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন ২৬শে মার্চ, ঝরণামণি ফিলিং হার্ট ব্রোকেন উইথ থার্ড আই। থার্ড আই সম্পর্কেও একটু পরে জানবো আপনার কাছ থেকে। ক্ষমা চাই না, অভিশাপ দিও। বহুমাত্রিক লেখক, কবি, অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ তার সাহিত্য ও প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান এবং মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা নিয়ে অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করতেন। তার একটি বিখ্যাত উক্তি, পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। বাকিটা আমি আর পড়ব না। আপনারই লেখা একটি জায়গা থেকে আমি এই কথাটি তুলে ধরলাম। এবার আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ক্ষমা চাইছেন না, অভিশাপ দিতে বলছেন। কেন? অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা এবং ধন্যবাদ বঙ্গকথাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই মার্চ মাসে, অগ্নিঝরা মার্চে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, লাখো বীর মুক্তিযোদ্ধা, ৪ লাখ মা বোন এবং ৩০ লাখ শহীদের প্রতি। আমি যে কথাটি বলছিলাম, ক্ষমা চাই না, অভিশাপ দিও। এই কথাটির প্রথম শুরুটা আপনি বলেছেন যে কেন কথাটি আমি বলেছিলাম, ডক্টর হুমায়ুন আজাদের একটি কথার সূত্রপাত থেকে। হুমায়ুন আজাদ প্রায়ই বলতেন যে মৌলবাদের যে উত্থানটা বাংলাদেশে শুরু হয়েছে, সে মৌলবাদের উত্থান নিয়ে হুমায়ুন আজাদ স্যার প্রায়ই বলতেন যে মৌলবাদটা আসলে ১৯৪৭ থেকেই আসলে মৌলবাদটা, এবং ১৯৭১-এ কিভাবে তারা মৌলবাদটা বাংলাদেশটাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত রাখার জন্য কাজ করেছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তারা কিভাবে কাজ করে যাচ্ছিল। সেই কথাগুলো থেকেই তিনি বারবার বলতেন যে একটা সময় আসবে, মৌলবাদ মাথা ঝাঁকিয়ে বসবে এবং সেই মৌলবাদরাই একটা সময় বাংলাদেশের জাতীয় পতাকাকে খামছে ধরবে এবং জাতীয় পতাকা নিয়েই বীর মুক্তিযোদ্ধাদের অপমান করবে, যেটি আমরা দেখেছি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। এবং প্রথম আঘাতটাই হানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িতে, যে বাড়িটি হচ্ছে বাঙালির সূতিকাগার, বাঙালির স্বাধীনতার সূতিকাগার, এবং যে বাড়িটা নিয়ে খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, এটি কবি মহাদেব সাহা বলেছিলেন যে এই বাড়িটি বাঙালির, এই বাড়িটি বাঙালির। তো এই বাঙালির বাড়িটির উপরেই আঘাত হানে ৫ আগস্ট এবং বাঙালির সেই বাড়িটিকে গুঁড়িয়ে দেওয়া হয়। কেন গুঁড়িয়ে দেওয়া হয়? কারণ এই বাঙালির এই বাড়িটি থেকেই, ৩২ নাম্বার বাড়িটি থেকেই ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং শুধু তাই নয়, স্বাধীনতা একদিনে আসেনি, ধাপে ধাপে এসেছে। সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ সেটি অনেক বড় ইতিহাস। সেই ইতিহাস সবারই জানা। যদিও সেই ইতিহাস বিকৃতির মহা উৎসব চলছে এবং সেটি চলছে। আমরা আরো অনেক অনেক বেশি দেখতে পাবো। তো সেই ৫ আগস্ট থেকে মুক্তিযোদ্ধাদের উপর যে অবমাননা শুরু হয়েছে, এক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা, আমরা যদি দেখি যে মুজিবনগর, মুজিবনগর ছিল ১৭ এপ্রিল মুজিবনগরে সরকার গঠন। সেই মুজিবনগর কমপ্লেক্সটি, সেখানে অসংখ্য ভাস্কর্য ছিল। সেই ভাস্কর্যগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদ করার মতো খুব কম আওয়াজ উঠেছিল, কিন্তু সেই আওয়াজগুলোকে বিভিন্নভাবেই থামিয়ে দেওয়া হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। যারা এই কথা বলেছে তাদের উপর মব সন্ত্রাস নামক একটি সন্ত্রাসের জন্ম হয়েছিল বাংলাদেশে। তার দ্বারা দমন নিপীড়ন করা হয়েছে। যে কথা বলেছে তাকে জেলে নেওয়া হয়েছে। তারপরেও কিছুটা মানুষ কথা বলেছেন, কলম চালিয়েছেন।
কিন্তু মুক্তিযোদ্ধার উপর যে অবমাননাগুলো করা হয়, সে মুক্তিযোদ্ধারা জেলে এবং এই মহান মার্চ মাসে মুক্তিযোদ্ধারা কারাগারে, মহান মুক্তিযুদ্ধের সংগঠকরা কারাগারে, তাদের হাতে হাত করা, তারা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এবং মারা যাচ্ছেন। আমরা যদি নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন তার কথাটা দেখি, তিনি কিভাবে নির্মমভাবে মারা গেছেন, তার হাতে হাত করা ছিল হাসপাতালে। সেই ছবিটি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু বাংলাদেশে কি সেরকম কোনো আওয়াজ উঠেছিল? কিছু স্বাধীনতা সপক্ষের মানুষ ছাড়া সবার মধ্যে সেই আওয়াজটা ওঠেনি। বীর মুক্তিযোদ্ধা, তিনি মন্ত্রী ছিলেন। আমরা মন্ত্রিত্বের কথা বাদ দিই, হ্যাঁ, কিন্তু তিনি সেটাই। বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। হুম, তিনি হাতকড়া নিয়ে মারা গেছেন। বীর মুক্তিযোদ্ধা রমেশচন্দ্র সেন দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন। এটি তার অপরাধ ছিল? তার হাতে হাতকড়া এবং কি নির্মমভাবে তার হাতটাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেই স্বাধীনতার মাসে যখন দেখি স্বাধীনতা বিরোধী শক্তিরা জাতীয় স্মৃতিসৌধে, যে জাতীয় স্মৃতিসৌধ বাঙালির মহান অর্জনের প্রতীক, শুধু ৭১ নয়, ৫২ থেকে ধাপে ধাপে ৬৬, ৫৪, ৬৯ প্রত্যেকটা আন্দোলনকে একসাথে একত্রিত করে বাঙালির সেই জাতীয় স্মৃতিসৌধ। সেই স্মৃতিসৌধে উল্লাস করছে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা শক্তি। বিরোধী। অন্যদিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের নায়কেরা কারাগারে। মহান মুক্তিযুদ্ধের সংগঠক আমির হোসেন আমু, তার হাতে হাতকড়া। তিনি বিনা বিচারে কারাগারে আছেন। তিনি একজন বর্ষিয়ান জননেতা। আবুল বারাকাত স্যার, মুক্তিযোদ্ধা, তার হাতে হাতকড়া। তিনি একজন অধ্যাপক। তার অপরাধ শুধুমাত্র মুক্তিযুদ্ধ নয়, তিনি মৌলবাদের অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে মৌলবাদের অর্থনীতির বিস্তার ঘটছে, কিভাবে মৌলবাদের অর্থনীতিগুলো ডালপালা গজিয়ে মৌলবাদের পেছনে ব্যয় করা হচ্ছে। সেটি তার অপরাধ। সেজন্য তিনি এই মার্চ মাসেও তিনি কারাগারে আছেন। অন্যদিকে তিনি যুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করেছেন, সেই স্বাধীনতা বিরোধীরা এখন রাজত্ব করছে। শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধের দালাল। হুম, মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতারে কাজ করেছেন। মুক্তিযুদ্ধকে নিয়ে বিশ্বের দেশে বিদেশে প্রত্যেকটা প্রান্তরে হেঁটে বেরিয়েছেন যুদ্ধপরাধ নিয়ে। যুদ্ধপরাধে উনাকে বলা হয়, শাহরিয়ার কবির ভাইকে বলা হয় যুদ্ধপরাধ বিশেষজ্ঞ এবং মুক্তিযুদ্ধের জীবন্ত একটা মুক্তিযুদ্ধ কোষ বলা হয়। সেই শাহরিয়ার ভাই প্রবীণ একজন মানুষ, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হাসানুল হক ইনু, বাংলাদেশের যে জাতীয় পতাকাটা আমরা দেখি, সেই জাতীয় পতাকাটা ওনার হাতে তৈরি, সেই মাপজোখটা করেছিলেন উনার রুমে বসে, ৪০২, বুয়েটের ৪০২ নাম্বার রুমে উনি সেই জাতীয় পতাকাটা প্রত্যেকটা ইঞ্চি দিয়ে তৈরি করেছিলেন যে কতটা ইঞ্চি হবে, এবং সেই ইঞ্চি দিয়ে তৈরি করার পর সেই পতাকাটাই ডিজাইন করেছিলেন শিবনারায়ণ দাস। স্বাধীন বাংলাদেশের যে ইস্তেহার, সেই ইস্তেহারটা তৈরির পেছনে জয় বাংলা ঐক্য পরিষদ এবং ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ইনুবাই কাজ করেছেন। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত হবে, সেই জাতীয় সঙ্গীতটার পেছনেও কাজ করেছেন ইনুবাই। সে হাসানুল হক ইনু, তিনি আজকে কারাগারে। রাশেদ খান মেনন কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, তারপর ওয়ার্কার্স পার্টির নেতা হয়েছেন। রাশেদ খান মেনন মুক্তিযুদ্ধের সংগঠক, উনি কারাগারে। এরকম অসংখ্য মুক্তিযোদ্ধারা এখন কারাগারে আরো আছেন। আমি আমার লেখায় প্রত্যেকজনের নাম উল্লেখ করে দিয়েছি। আনু আপা,
অধ্যাপক আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম এমন একজন মুক্তিযোদ্ধা, তারা ২ বোনের মাথার দাম ধরা হয়েছিল সেই ৭১ এ ৳৫০,০০০ এবং ৩০ ভরি স্বর্ণ। ৳৫০,০০০ এবং ৩০ ভরি স্বর্ণ ৭১ এ অনেক বেশি দাম ছিল। সেই ২ বোনের মাথার দাম। সেই সেই আনোয়ারা আপাকেও জেলে যেতে হয়েছে মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। উনি অবশ্য এখন জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু বাকিরা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন। আসাদুজ্জামান নূর বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। কিন্তু উনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ জাদুঘরটা যে দেখি, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম একজন ট্রাস্টি উনি। উনি কারাগারে। তো উনারা যখন কারাগারে উনাদের হাতে হাতকড়া এবং অন্যদিকে জাতীয় জাতীয় বীরেরা কারাগারে, অন্যদিকে আমরা যখন দেখি যে স্বাধীনতার শত্রুরা জাতীয় স্মৃতিসৌধে, তখন অনেকেই সেই ছবিটা নিয়ে লিখছেন যে আমাকে ক্ষমা করে দিও বা আমাদের ক্ষমা করে দিও। যে মুক্তিযোদ্ধারা বা লাখো শহীদ আমাদের ক্ষমা করে দিও। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা ক্ষমা চাচ্ছি কেন? এটা একটা অনেক বড় অপরাধ। বাংলাদেশের জন্মের সাথে অপরাধ। যে বাংলাদেশের জন্ম ৪৭ সাল থেকে ধাপে, ধাপে যুদ্ধ করে ৭১ এ এসে বাংলাদেশের জন্মটা হয়েছে। সেই জন্মের সাথে অপরাধ। সব অপরাধের তো আসলে ক্ষমা হয় না। সেজন্য আমি বলেছি যে আমি আসলে ক্ষমা চাই না। তার তার চেয়ে বরং অভিশাপ দিও। লাখো শহীদ মুক্তিযুদ্ধ আমাদের অভিশাপ দিও। আমাদের ৪ লাখ মা-বোন যারা মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন, সর্বোচ্চ ত্যাগ করেছেন, সেই মা-বোনদের কাছে আমি কি করে ক্ষমা চাইব? আমি তাদের কাছে অভিশাপ চাই। যে বীরেরা আজকে কারাগারে, স্বাধীন বাংলাদেশ আনার জন্য যুদ্ধ করে কারাগারে আছেন, তাদের কাছে কি করে ক্ষমা চাই? আমি সেজন্য তাদের কাছে অভিশাপ চাই। সেই রকম অভিশাপ চাই। আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যে কবিতাটা বলেছিলেন, "জলে পড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।" কিন্তু আমরা তো মাথা নুয়ে আছি। সেজন্য আমি অভিশাপ চাই। আমার বলার নাই দিদি। মানে এরপরে আসলে আর কিছু বোধহয় বলার থাকে না। বোধহয় আপনি আসলেই বোধহয় আমাদের উপর অভিশাপই আসবে। আপনি যে কথাটি বলেছেন যে আমরা মাথা নুইয়ে আছি, আচ আ আমি দেখলাম ছবিটা আপনি এখানে পোস্ট করেছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে এটা একটু দেখাতে চাই। আমি জাস্ট একটু বলি, মাথা নুয়ে আছি কেন? আমুবাই ২ হাতে পুলিশ ধরা। যে হাতে তিনি অস্ত্র তুলে নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, সেই হাতে পুলিশ তাকে কারাগারে নিয়ে যাচ্ছে। মেনন বাই, হাতে এক টুকরা রুটি। কি নির্মম একটা দৃশ্য। হাতে একটা রুটি। তাহলে ক্ষমা কি চাইবো না? মানে ক্ষমা চাচ্ছি কেন? আমি তো অভিশাপেই চাচ্ছি। দাঁড়াতে পারছেন না। শাহরিয়ার ভাই দাঁড়াতে পারছেন না। এই যে আমাদের নুরুল মজিদ ভাই। এই ছবিটা দেখার পরে কি বলব না যে বাংলাদেশকে অভিশাপ দিও? এই ছবিটি কি বলছে? তারা যা বলছিলেন সেই কথা কি বলছে বাংলাদেশ? ছবিটি আসলে দেখা যায় না। এটা হৃদয় ছিঁড়ে যায়। মানে এটা সহ্য করবার মতন শাহরিয়ার নয়। ভাই, হুম। যিনি ৭১ এর যিশু হিসেবে পরিচিত। ৭১ এর যিশু চলচ্চিত্র লিখেছেন। যিনি একজন শিশু সাহিত্যিক। যিনি মুক্তিযুদ্ধের জন্য পৃথিবীর পথে প্রান্তরে হেঁটে বেরিয়েছেন। আমি সেজন্য কোনো ক্ষমা চাই না। আমি চাই তারা অভিশাপ দিক। আমি সবার কাছ থেকে অভিশাপ চাই বাংলাদেশের জন্য। এই প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি অভিশাপই চাই। কারণ আমিও তো আমার জায়গা থেকে ঠিক সেই রকম প্রতিবাদ করতে পারছি না। এ আম এই ভয়াল শক্তির উত্থান এটা এটা এত আচমকা হয়েছে, আবার আচমকাও বলব না, তারা তো এটাকে নিজেরাই স্বীকার করেছে।
মেটিকুলাস ডিজাইন এবং আপনি অবগত আছেন সম্ভবত গতকালকে সারা ফেসবুকে খুব ভাইরাল একটি বিষয় ছিল। আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা তিনি নিজেই মুখ ফুসকে বলে ফেলেছেন যে ডিপ স্টেট তাদেরকে অফার করেছিল যে কে কোন পদে কতদিন থাকতে পারবে। তারা সে অফার যদিও গ্রহণ করেনি এমনটা তাদের বক্তব্য। তারা সেটা ছাড়াই আসলে ক্ষমতায় আছেন। কিন্তু এই যে শক্তিটার সম্পৃক্ততা সেটা তো আসলে এক ধরনের অ্যাডমিশন বলা চলে তারা যে জিনিসটা বলেছে। আপনার নিছক অভিমান আমি বলব না। এটা অনেক বড় একটা প্রতিবাদ, এটা অনেক বড় একটি কথা আপনি যেটা বলছেন হয়তো আসলে আপনি ঠিক দিদি আমরা ক্ষমার অযোগ্য। আমরা মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়ানোর আসলে মুখ রাখিনি। এটা বাস্তব সত্য কথা। আহ মার্চ মাসের আজ ২৮ তারিখ। আমি এই প্রসঙ্গ থেকে বেরিয়ে এসে যেহেতু আপনি মা-বোনদের কথা বলছিলেন যে তাদের রক্তের বিনিময়ে এবং সম্ভ্রমের বিনিময়ে আসলে আমরা এই দেশটা পেয়েছি। আমি একটু নারীদের বর্তমান চিত্র নিয়ে আপনার কাছে শেষ যে বিষয়টি একটু জানতে চাবো। কারণ আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, একটি সোচ্চার নারী কণ্ঠ। এভাবে কথা বলার সাহস আসলে আ সবাই করে না। আ বা নারী-পুরুষে ভেদাভেদ আপনি করেন না, এটা আমি ব্যক্তিগতভাবেই জানি। দিদি বর্তমানে বাংলাদেশের নারীদের জীবনের যে প্রেক্ষাপট, এইটা কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? এর আসলে ভবিষ্যৎ কি? ধন্যবাদ দীপান্বিতা। আ নারীদের ভবিষ্যৎ। যখন জুলাই ষড়যন্ত্রমূলক আন্দোলনটা হচ্ছিল, তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার একটা কথা বলছিলেন যে, নারী উন্নয়নে, নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকারের যে অবদান এবং নারীরা চাকরি পাচ্ছিল, যে নারীদের জন্য যে আলাদা কোটা ছিল, সেই কোটাগুলো যদি উঠে যায় তাহলে কত পার্সেন্ট নারীরা চাকরি পাবে? কত পার্সেন্ট নারীরা এগিয়ে যেতে পারবে? সেই কথাটা কি তারা ভেবে দেখেছে? কিন্তু আন্দোলনে নারীদের সম্পৃক্ততা অনেক বেশি ছিল। তারা বলছিল তারা কোটা চাই না। কিন্তু জুলাইয়ের পরবর্তীতে আমরা কি সেই কোটাটা দেখছি না? জাস্ট মুক্তিযোদ্ধা কোটার পরিবর্তে জুলাই কোটা। কিন্তু নারীরা কি সেই আলাদা কোটাটা পাচ্ছে? আলাদা কোটাটা মনে হয় না পাচ্ছে। তো তাহলে কি হচ্ছে? একজন মানুষ যদি ২০ কিলোমিটার এগিয়ে থাকে বা ১০০ কিলোমিটার এগিয়ে থাকে, আরেকজন নারী বা আরেকজন মানুষ যদি ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার বা ১০০ কিলোমিটার পেছনে থাকে, আর কেউ একজন হুইসেল দিল মার্চ অন বা রান অন, তখন কি সমান তালে সে দৌড়াতে পারবে? দৌড়াতে পারবে না। সেজন্যই নারীদের কোটাটা জরুরি ছিল। কিন্তু সেখান থেকে নারীদের নিজেদের পায়ে কুড়াল মেরে ছিটকে পড়েছে। সেটি গেল একটা দিক। অন্যদিকে হচ্ছে যে নারীদের যে স্বাধীনভাবে চলাচল, আমরা কি সেটা গত ১৮ মাসে দেখেছি? ইউনুসীয় আমলে দেখতে পাইনি। নারীরা স্বাধীনভাবে চলাচল করতে পারত না। বা এখন যে কিছু আরেকটা চিত্র আপনি যখন বললেন যে আসিফ মাহমুদের ভিডিওটা, সেই আসিফ মাহমুদের ভিডিওটার পাশাপাশি গতকালকে আরেকটা ছবি দেখেছি, জানি না সেটা সত্যি কি মিথ্যা, যে ২ টা ভূতের মতো ছবি, যে এরকম করে সবকিছু ঢাকা সাদা ছবি রিক্সার মধ্যে। তো সেই ছবি দেখলে তো যেকোনো মানুষ আঁতকে উঠবে এবং শিশুরা যদি সেই ছবি দেখে তাদের মনোজগতে কি প্রভাব পড়বে? এবং সেইটাই যদি হয় তাহলে কি হবে? আমি একটা ছোট্ট কথা বলি আমার নিজের অভিজ্ঞতা। আমি হচ্ছে মগবাজার মোড় থেকে আমি রিক্সা নিচ্ছিলাম। তো খুব স্বাভাবিক আমাকে কয়েকজন বলল যে, "এই মেয়ে কেন ওড়না পড়ে না?" আমি খুব অবাক হয়ে তাকিয়ে আছি। আমি ওড়না পড়লাম কি পড়লাম না সেটা নিয়ে কেন কথা হচ্ছিল? এরকম বাংলাদেশ তো আমি আগে কখনো দেখিনি। কেউ কোনো কথা বলেনি। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে হেঁটে আমি যাচ্ছিলাম হচ্ছে প্রেস ক্লাবের একটু আগ পর্যন্ত। আমাকে একজন হুজুর বলল যে, "এই মেয়ে হচ্ছে দুর্যোগে যাবে। এই মেয়ে হচ্ছে কবরে আযাব হবে। এই মেয়ে হচ্ছে ছেলেদের মতো জিন্স পড়েছে, এই মেয়ে হচ্ছে বয় কাট চুল।" আমি খুব অবাক হয়ে তাকিয়ে বললাম, "হুজুর দুর্যোগের টিকেটটা আমাকে একটু দিয়ে যান। আপনি যেহেতু টিকেটটা দিচ্ছেন, আপনি আমাকে টিকেটটা দিয়ে যান। আমি নিজেই চলে যাব।" তো এটা কি হেনস্থা নয়? মানে এটা কি ধরনের কথা? এটা তো এই যে মানুষের মনোজগতের যে পরিবর্তনটা, তো ধীরে তাহলে কি হবে?
সেখানে আমি, আমি বলে প্রতিবাদ করতে পেরেছি। আরেকটা মেয়ে হলে কি হয়তো করবে? করতো না। সে চুপ স্বাভাবিক করে সে স্বাভাবিক কান্নাকাটি করবে। সে পরের দিন থেকে হয়তো সে হুম, ওড়না পরবে, পরের দিন থেকে হুম। মাথায় ঘোমটা পরবে, চুলগুলোকে লম্বা রাখার চেষ্টা করবে। তো এইগুলো হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে মেয়েদের হচ্ছে ঘরে ঢুকানোরই একটা কৌশল। পরদিন থেকে সে ভাববে, "থাক বাবা, আমি এই সময় বাইরে যাব না। আমি হচ্ছে চুল বড় করব, আমি হচ্ছে নিজেকে ঢেকে রাখবো।" এইগুলো হচ্ছে ধীরে, ধীরে মেয়েদের হচ্ছে আবার ঘরের দিকে ঠেলে নিয়ে যাওয়া। তো মেয়েদের রাস্তাটা যে সহজ ছিল না, যে ভয়ংকর রাস্তা উম যে কি বলে কণ্টকান্বিত যে পথটা বেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আবারও হচ্ছে তাদের পেছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু মেয়েরা বুঝতেই পারল না তারা কোন ফাঁদে পা দিয়ে আন্দোলন করল। এখন সেই আন্দোলনের ফল তো তাদের ভোগ করতেই হবে। একদমই তাই। দিদি আমরা আমাদের টক শোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষ বলবো যে আপনার যারা আ সমমনা মানুষ আছে তাদের জন্য এবং ইয়াং জেনারেশন এর জন্য আপনার কি কোনো আহ্বান আছে? বা আসলে আমাদের এখন কি করণীয়? কিভাবে এর থেকে আমরা উত্তরণে যেতে পারি? কি করব দেশের জন্য? যদি এই প্রশ্ন আপনার কাছে করা হয়। অনেক ধন্যবাদ দীপান্বিতা। আমার কাছে ১ম যে কথাটা সেটি হচ্ছে, দেশ মানেই তো মা। এবং আ মানুষ সাময়িকভাবে হয়তো অন্য কোথাও গিয়ে থাকতে পারে, কিছুদিনের জন্য। কিন্তু আসলে দেশ, যেখানে তার জন্ম, যেখানে তার নাড়ি পোতা, সেই জায়গাটা সে আসলে কখনো ভুলতে পারে না। সেই জায়গা থেকে সে বের হতে পারে না। দেশ মানে ইতিহাস, কালচার সবকিছু মিলেই মানুষ। পরিপূর্ণ মানুষ তার দেশ। তো সেই দেশকে ভালো রাখতে হলে, নিজেকে ভালো থাকতে হলে আসলে দেশ সম্পর্কে জানতে হবে। আমাদের দেশটা একদিনে তৈরি হয়নি। হাজার বছরের যে সংগ্রাম, হাজার বছরের যে ইতিহাস, হাজার বছরের যে সংস্কৃতি, হাজার বছরের যে অসাম্প্রদায়িক বাংলা, সেই ইতিহাসটা জানতে হবে, সেই সংস্কৃতি জানতে হবে। মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, সেই বন্ধনটুকু জানতে হবে। সেটা যে এই দুদিন পর, পর ইতিহাসের বিকৃতি সেটা না। সেটা হাজার বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা জেনে এবং ৫২ থেকে ৭১ সেই মুক্তিযুদ্ধটাকে জেনে তারপর দেশটাকে ভালোবাসতে হবে। এবং বাংলাদেশের যে লাখো শহীদের রক্তে কেনা যে সংবিধান, সেই সংবিধানটাকে আগে ভালো করে জানতে হবে। সংবিধানের যে ৪ মূলনীতিটা, সেই ৪ মূলনীতিটা কি যদি কেউ ভালোভাবে ধারণ করতে পারে, আমার মনে হয় দেশপ্রেমের জন্য আর কিচ্ছু লাগবে না। আর সেই ৪ মূলনীতিটাকে ধারণ করতে রাখলে বাংলাদেশ ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকব। দিদি অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আপনি আমাদের মাঝখানে এসেছেন এবং আমরা আজকে থেকে আ আশা করি যে আপনাকে আমরা সবসময় পাবো। আপনি দেশের জন্য কথা বলছেন, আরো কথা বলবেন। সুপ্রিয় দর্শক, আমার আসলে আর তেমন কিছু বলার নেই। কারণ আজকে ঝর্ণামণি যা বললেন এখানে আমি নিজেই আসলে আ মুখ বন্ধ হয়ে গেছে আমার। আমার কিছু বলবার নেই। তবে ঝর্ণামণির একটি কথা আমরা বঙ্গোপকথা পরিবার আ ও এটাকে ইকো করে আপনাদের উদ্দেশ্যে বলে যাই, আপনারা এটা ভাববেন। আমি আসলে আজকে আর কিছু বলতে পারছি না। কারণ আমি একদম নীরব হয়ে গেছি। সেটা হচ্ছে স্বাধীনতার ৫৫ বছরের বাংলাদেশ ৩০ লাখ রক্তে কেনা মানচিত্র, লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত কি কষ্ট পাচ্ছে না? রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের অনুভূতি কি টের পাচ্ছে বাংলাদেশ? শহীদ পরিবারের হাহাকার, ৪ লাখ মা-বোনের আত্মত্যাগ। এটা ঝর্ণামণির ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা ইকো করলাম। আমরা চাই এই ইকোটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক। এই কথাটা আমরা শুধু সূচনা করলাম বঙ্গকথা প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশের আনাচে কানাচে এই প্রশ্নটি যেন আপনাদের হৃদয়ে গিয়ে পৌঁছায়। কানে নয়, হৃদয়ে। উত্তর কি হবে সেটা আপনাদের ব্যাপার। আপনারা ভাববেন, হৃদয় কখনো মিথ্যা কথা বলে না। আ স্বাধীনতার মাস, দেশকে ভালোবাসবেন। খুব চমৎকার একটি কথা বলেছেন আমাদের বোন যে ৪ টি স্তম্ভ সংবিধানের। এটা ভালো করে বুঝলে দেশকে ভালোবাসার জন্য আসলে আর কিছুই লাগে না। সকলে ভালো থাকবেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরাপদ থাকবেন। দিদি, আবারও আপনাকে শুভেচ্ছা আমাদের মাঝখানে উপস্থিত হবার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।